সুপ্রিয় দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় হাওর নিয়ে রাজনৈতিক বিতর্ক। দর্শক, আজকের এই বিষয়ে আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে আপনি কমেন্টস করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে LE লিখে স্পেস আপনার নাম এবং আপনার লোকেশন দিয়ে আপনার মতামত জানিয়ে 16361 এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন যে কোনো মোবাইল থেকে। দর্শক, আজকের এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহেদ এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার শাহিদুর রহমান টেপা। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি যে কথা বলছিলাম যে হাওরের যে দুর্যোগ এবং হাওরের যে ক্ষতিগ্রস্ত অবস্থা তা নিয়ে কিন্তু সারা দেশের মানুষ শঙ্কিত, চিন্তিত এবং প্রতিদিনই ফসল হানির ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি যে চলন বিল, অর্থাৎ চলন বিল কিন্তু উত্তরাঞ্চলে, অর্থাৎ এই চলন বিলটা উঁচু এলাকা হওয়াতে সেখানে কিন্তু পানি সাধারণত প্রবেশ করে না, অর্থাৎ এই সময় আসে না। কিন্তু সেই চলন বিলের যে আধা পাকা ধান সেগুলো কিন্তু এখন কেটে ফেলতে হচ্ছে এবং নৌকায় করে নিয়ে তারা সারতে পারছেন না। সেখানে কিন্তু যদিও বাঁধ মেরামতের একটি প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে, জনাব হাবিব, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। তার কারণ হচ্ছে যে এই হাওর নিয়ে বিএনপি রাজনীতি করছে, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এবং জনাব হানিফ তিনি অভিযোগ করেছেন যে বিএনপি যে কথাগুলো বলছে তাতে প্রতিবন্ধীদের মতো আচরণ করছে বিএনপি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এশিয়া টেলিভিশনের দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আপনি আমাকে যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল হক হানিফ যে কথাটি বলেছেন যে বিএনপিকে প্রতিবন্ধী দলের সঙ্গে তুলনা করেছেন, আমি দেখেছি গতকাল উনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন। তো আমি দেশবাসীর কাছে এটুকু বলতে চাই, মাহবুবুল হক হানিফ যখন কথা বলেন উনি সবগুলি কথা সঠিক মতো কোনো উচ্চারণ করতে পারেন কিনা দেশবাসীর জন্য বিচার করে একটু দেখেন, চেক করে উনি নিজেও দেখেন। কথা বলা খুব সহজ, উনি বিএনপিকে প্রতিবন্ধী দল বলে ফেলছেন। তো আমি যদি বলি ওনার চেয়ে বড় প্রতিবন্ধী তো বাংলাদেশে আর কেউ নেই। আওয়ামী লীগের মতো একটা বড় দলের মুখপাত্র মাহবুবুল হক হানিফের মতো লোককে দেওয়া মানে আওয়ামী লীগের 100 বার চিন্তা করা উচিত যে আমরা এত বড় একটা ঐতিহ্যবাহী দল হঠাৎ করে ছাত্র রাজনীতিতে যার কোনো ভূমিকা নাই, আওয়ামী লীগের রাজনীতিতে যার কোনো অবস্থান ছিল না, তাকে নিয়ে সেখানে এই মুখপাত্র দায়িত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে উনি যা মুখে আসেন তাই বলছেন। তাই রাজনীতিকভাবে তো গড়ে ওঠেন নাই। কোথায় কোন ভাষা ব্যবহার করতে হবে ওনার জানার অনেক আরও দরকার আছে বলে আমি মনে করি। আর হাওড় নিয়ে বিএনপি কোনো রাজনীতি করে না। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, প্রকৃতপক্ষে দুর্দশাগত মানুষের পক্ষে কথা বলে, যে কারণে বিএনপির পক্ষ থেকে নেত্রকোনা অধিক বন্যা হয়েছিল, বিএনপির মহাসচিব সেখানে গিয়েছিলেন। আমার কথা হলো আজকে হাওড়ের এই জনগণকে নিয়ে তামাশা যদি কেউ করে থাকে সরকারের পর্যায় থেকেই এটা শুরু হয়েছে। যেমন এখানে ত্রাণ সচিব উনি বলেছেন, যখন ওই এলাকার সংসদ সদস্য বলেছিলেন যে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত, দেশের সব মানুষ সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ মনে করছে যে এই জনপদকে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। সেখানে উনি বলেছেন যে দুর্গত এলাকা ঘোষণা করার মতো কোনো অবস্থায় সৃষ্টি হয় না, কারণ ওখানে একটা ছাগলও মারা যায় না, এই ধরনের কথা বলেছেন। এখন দুর্গত এলাকা 6টি জেলা, ওইদিকে 6টি জেলা প্রায় আমার মনে হয় যে 80-85 বা তারও বেশি হাওড় এলাকার জমি কিন্তু সব পানির নিচে চলে গেছে, ধান। আর আমরা যেটুকু আমাদের বয়স তো কমে 63-64 বছর বয়স, এই বয়সে বৈশাখ মাসে বন্যা টেপাভাবে মনে দেখেন নাই, কেউ দেখেন নাই। এবং এই যে এই কৃষকরা এখন ধানটা উঠবে তাদের মনে একটা আনন্দ, আর 10-15 দিন পরে তার গোলা ভরে যাবে ধানে, দামের ধান নাই বা পাক, ধানটা তাদের গোলা ভরবে। কিন্তু সেই হতাশা একেবারে পরিপূর্ণ রকম হতাশ হয়েছেন তারা, সর্বস্ব হারিয়েছেন। এবং এই ধান কাটার পরে যে খড়টা হয় সেই খড়টা কিন্তু গরু খাদ্য হিসেবে ব্যবহার হয়। আজকে ধান ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গোখাদ্যেরও একটা প্রচণ্ড অভাব। এবং সেখানে দেখেন ছাগল মরেছে সে বড় ব্যাপার না, হাঁস তো মরেছে। এবং এই মরা হাঁস খেয়ে এবং মরা মাছ খেয়ে পশু পাখি যখন খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তারপরে যখন বিষটা বা বিভিন্ন কিছু বর্জ্য যখন তারা পরিত্যাগ করবে, সেখান থেকে একটা মহামারী আকারও কিন্তু ধারণ করতে পারে। তো এটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু বিএনপির পরিষ্কার অবস্থান, হাওড়বাসীর পক্ষে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে ত্রাণ, সেদিন আমাদের মহাসচিব যেদিন গিয়েছিলেন আমাদের বিরোধী দলের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব দেওয়া হয়েছে, বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে মহাসচিবের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে আমাদের ত্রাণ নিয়ে যাওয়ার জন্য টিমও গঠন হয়েছে, অচিরেই তারা সেখানে যাবে।
আমার কথা হলো যে সরকারের পক্ষ থেকে যে সাহায্যের কথা বলা হচ্ছে 30 কেজি চাউল 500 টাকা, তো এই যুগে 30 কেজি চাউল 500 টাকা এই দিয়ে একটা পরিবার 1 মাস চলবে, এটা চিন্তা করা একেবারে অমূলক। আর তা এখন সেই মানুষের কে নিয়ে বিএনপি রাজনীতি করে না। আমরা চাই এই মানুষগুলিকে আপাতত বাঁচাতে। আপাতত বাঁচাতে মানে কি এমন না বন্যা সরে গেলে কালকে তারা আবার স্বাবলম্বী হয়ে যাবে, তা কিন্তু না। কেন ওই এলাকায় একটি ফসলই কিনতে হয়, তারপরে যেটুকু অবশিষ্ট থাকে মাছও কিন্তু মরে। জি, আপনার কাছে আমি আবার আসবো। যেহেতু আপনি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে মানে রাজনীতি আসলে আপনারা করছেন না, আওয়ামী লীগ তাহলে সরকারি দলই তো তারা বিভিন্ন কথা বলছে। আসলে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, হাওর নিয়ে তো আসলে সবার কথা তো এক হওয়ার কথা, একটা জায়গায় একটা টোনে মেলার কথা। ডেফিনেটলি হাওর নিয়ে তো এটা ন্যাচারাল ডিজাস্টার। এই ন্যাচারাল ডিজাস্টারে এটিকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আর উনি হানিফ ভাই সম্পর্কে যে কথাটি হাবিব ভাই বললেন, আমি একটু তীব্র প্রতিবাদ করি। কারণ কথা হচ্ছে যে তিনি দলের মুখপাত্র, তাকে কথা বলতে দেওয়া হয়েছে। হানিফ ভাই কিভাবে কথাটিকে অবস্থানকে উচ্চারণ করেছেন আমি ঠিক জানি না, কিন্তু সরাসরি হাবিব ভাই তাকে প্রতিবন্ধী বলাটা কতটুকু যুক্তিসঙ্গত হলে এই ব্যাপারটা নিয়ে দেশবাসী এটাকে বিচার করবেন। বিষয়টা হচ্ছে দেখেন, এখানে একটি ন্যাচারাল ডিজাস্টার ঘটেছে হাওরে। আমার বাড়ি খুলনা অধ্যুষিত এলাকায়। আমরা বন্যা কবলিত জায়গায় কিন্তু আমরা বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। আমরা অনেক বন্যা দেখেছি। আমরা মানে এমন দেখেছি যে বন্যায় ঘর বাড়ি ভেঙে, মানে আপনি জানেন যে খুলনা এলাকায় ঘের বলে একটি জায়গা, ঘের মানে মাছের যেখানে মাছের ঘের, সেই ঘের প্লাবিত হয়ে গেছে। মানে একটা বড় অংশ কিন্তু আমরা এই মাছ রপ্তানি করি, সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে এই যে ঘটনাটি ঘটেছে, এই হাওর এলাকায় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি তো বাংলাদেশের ইতিহাসে এটা এরকম ম্যাসিভ ডিজাস্টার কিন্তু এই প্রথম। এখানে কিন্তু শুধুমাত্র যে মানে আপনার ফসল নষ্ট হয়েছে তা না, মাছ নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, মানুষের মানে মানে অনেক ধরনের মানুষ মানে অভাব অনটনের মধ্যে পড়ে গেছে। এমনকি এরকম ঘটনা আমরা দেখেছি যে মানে বিকালে রাত্রে কি খাবে সেই ধরনের টাকা, সেই ধরনের মজুদ তাদের নাই। এইখানে বিষয়টা হচ্ছে যে বিএনপি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে গেল মিডিয়াতে যে এইটিকে দুর্গত এলাকা ঘোষণা করা হবে কি হবে না, এটি নিয়ে মিডিয়াতে অনেক কথা বলে উঠলেন। এর মধ্যে আবার আমাদের এই দাবিটা কিন্তু শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে না, এটা সবার পক্ষ থেকে, এটা বিভিন্ন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে এবং সুশীল সমাজের পক্ষ থেকে সুলতানা কামাল নিজেও দাবি করেছেন। আমি দাবি করেছেন। দেখেন, এটি হচ্ছে বাংলাদেশ সরকারের ত্রাণ অধিদপ্তরের একটি আইন। জি, এই আইনে স্পষ্টভাবে কিছু ধারা উপধারা 22 ধারায় দেয়া আছে। 22 ক 1-এ বলা আছে রাষ্ট্রপতি কিভাবে এটিকে করবে। দ্বিতীয় কথায় বলা আছে যে এখানে ডিসি সাহেব এটিকে রিপোর্ট পেশ করবেন, তারপরে সেটিকে দুর্গত এলাকা ঘোষণা করা হবে। এরকম কতগুলো দেয়া আছে। বাট এমার্জেন্সি ইজ অলওয়েজ এমার্জেন্সি। এই রিপোর্ট পেশ করে উনি ঢাকায় পাঠাবেন, ঢাকার রিপোর্ট আবার উনি যাবেন, সেটিকে সরজমিনে তদন্ত হবে, তারপরে দুর্গত ঘোষণা করা হবে। এইটা তো আসলে কোনো জিনিস না। বিষয়টা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন। যেরকম কয়েকদিন আগে কানাডাতে আমরা একটা জিনিস দেখলাম, কি হলো যে তাদের এখানে প্রচুর পরিমাণ বরফ পড়তেছে, কোনো মানুষ বেরোতে যাচ্ছে না, সাথে সাথে স্টেট অফ এমার্জেন্সি তারা ডিক্লেয়ার করলো এখানটা। তো এইগুলাকে তো আপনার ফেস করতে হবে। যেই সচিব এই বক্তব্য দিয়েছে, আমি আমার অবস্থান থেকে, আমি এটা কোনো দলীয়গত অবস্থান না, আমার অবস্থান থেকে যেই সচিব বলেছেন যে এখানে একজন ছাগলও মারা যায়নি বা মানুষ এখানে দুর্গত আপনার হতে গেলে প্রায় মিনিমাম অর্ধেক লোক মারা যেত, আমি তার বক্তব্যে তীব্র নিন্দা করছি। কেননা তীব্র নিন্দা করছি, কারণ কথা হচ্ছে যে এখানে মানুষ, হাজার হাজার মানুষ আজকে না খেয়ে মরছে, হাজার হাজার মানুষ আজকে দেখেন আপনি একবেলা খাইছে আরেক বেলা খায়নি। আমি সকলকে আহ্বান করব যে এই বিষয়টাকে নিয়ে আমরা অন্ততপক্ষে রাজনীতি না করি। আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি, আসুন আমরা এই হাওরের মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াই। আজকে অলরেডি দেখলাম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেকটি ব্যাংকে বলা হয়েছে যে তোমরা ত্রাণ নিয়ে চলে যাও। আমিও চাই আমরা যারা ব্যবসায়ী আছি, সুশীল সমাজ আছি, আমরা যেভাবে পারি আমরা তাদের পাশে গিয়ে অন্তত পক্ষে দাঁড়াই। কারণ এটিকে নিয়ে যদি আমরা রাজনীতি করি তাহলে কিন্তু মানুষ যে রাজনীতিবিদদের প্রতি যে আস্থাশীল,
সেই আস্থাহীনতায় কিন্তু মানুষ ভুগছে। জি, আমি এই প্রসঙ্গে আবারও আসবো। জনাব শাহিদুর রহমান টেপা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে বিএনপি এবং আওয়ামী লীগের যে এই হাওর কেন্দ্রিক যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনি আসলে কিভাবে দেখছেন, আর রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন যে রাজনীতিবিদদের সঠিক যে কর্মতৎপরতা সেটা কি আপনি এই অঞ্চল ঘিরে দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ, ধন্যবাদ রিয়াদ ভাই, ধন্যবাদ হাবিব ভাই, আয়াত ভাই সহ এসএটিভির দর্শক। আমাদের দেশের বিস্তীর্ণ এলাকা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, যারা হাওরে বানভাসী মানুষের জাতীয় পার্টির পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করার মাধ্যমেই কথা বলছি। এখন আমি বয়স তো কম হয় নাই, জন্ম অবস্থার থেকেই আমি পলিটিক্সটা করি, বাম রাজনীতি করতাম একসময়। এই দুই দলের প্র্যাকটিস, বিএনপি তো সেদিনকে শুক্রে 8 দিন জন্ম হয়েছে, আওয়ামী লীগ তো অনেক আগেই জন্ম হয়েছে। এই দুই দলের প্র্যাকটিস আমি যতটুকু জানি, এই একজন আর একজনের দোষারোপ করা ছাড়া এদের আর কোনো কাজ নাই। দুইজনের প্র্যাকটিস হলো দুইটা, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, আওয়ামী লীগ বিরুদ্ধে বলবে। কিন্তু আমরা যেটা মনে করি, জাতীয় পার্টি যেটা মনে করে, এবং আমি একজন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, এইটা নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নাই। এইটা নিয়ে আজকে এইটা শুধু ওই 7 জেলার ব্যাপার না, এটা সারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের সম্পৃক্ততা এর মধ্যে আছে। আপনি দেখেন আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়েছে, সুনামগঞ্জে 133টা ছোট বড় হাওরের ফসল ডুবে গেছে, মাছ মরেছে 1276 টন, 10,000 হাঁসের মৃত্যু হয়েছে, 119 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। আজকে কালের কণ্ঠ পত্রিকার রিপোর্ট। তার মানে কি? আর ওই এলাকায় আমার, যেহেতু আমি রাজনীতি করি এবং আমি একটা অঙ্গ সংগঠনের দায়িত্বে, কৃষক পার্টির দায়িত্বে, আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটা উপজেলা জেলা আমার যাওয়া। ওই এলাকায় একটাই ফসল হয়, ধান। এই ধানের উপর নির্ভর করে আর কিন্তু ফসল কিন্তু ওই অঞ্চলে হয় না, হাওড় এলাকায়। এখন এই ধানই তাদের একমাত্র অবলম্বন। হাবিব ভাই যেটা বলছে, খড়ও গেছে, মাছ তো গেছেই। তারপরে দেখেন আপনার এই যে গবাদি পশুগুলি, এদের ভবিষ্যৎ কি হবে? এই যারা অনেক ওই এলাকার মানুষ গবাদি পশু পালে, কোরবানির সময় তারা টাকা পয়সা বিক্রি করার জন্য, আর মাত্র 2-3 মাস পরে কোরবানি। এখন গতকালকে আপনার ত্রাণমন্ত্রী সাহেব মায়া ভাই, উনি ডিক্লার দিলেন আপনার 30 কেজি চাউল, ঠিক আছে, 500 টাকা। আমি ধন্যবাদ, আমি আমাদের জাতির জনকের কন্যাকে ধন্যবাদ দিতে চাই একজন এই দেশের নাগরিক হিসেবে, যে উনি এটাকে 1000 টাকায় রূপান্তরিত করার নির্দেশ দিয়েছেন এবং 1 বছর পর্যন্ত এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিতে বলেছেন। এটা নিলেই কিন্তু সমস্যার সমাধান হবে না। আমার প্রশ্ন হলো, আমার যে সুস্পষ্ট প্রশ্ন এই মানে সরকারের কাছে এবং আমরা জনগণের কাছেও আমার প্রশ্ন এটা, এই যে ইয়েটা হাওরটা ভেঙে গেল, মানে বাঁধটা ভেঙে গেল, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন, পানি সম্পদ মন্ত্রী, আমাদের দলেরই মন্ত্রী, উনি বলেছেন যে ওদের কাজ ঠিক মতন হয় নাই, টাকা বন্ধ করে দিয়েছে 50% টাকা বন্ধ করে দিয়েছে। টাকা বন্ধ করে দিয়ে সমস্যার সমাধান হলো? আমি এইটার বিপক্ষে। আমি যারা এই কাজটা করছে, এই পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ড, তাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, আর যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরম্ভ করে, এদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই? এটা তো অফেন্স, এটা হলো ক্রিমিনাল অফেন্স বলে। এখানে মন্ত্রী প্রতিমন্ত্রীও কিন্তু এটার থেকে, পানি সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা কেউ কিন্তু এটা থেকে দায়িত্ব নিতে পারে না। আমার বক্তব্য তাই, যে মন্ত্রী প্রতিমন্ত্রী যাই হোক, এখানে পিয়ন পর্যন্ত, এই ডিপার্টমেন্টে যারা যারা পিয়ন ফাইল ছাড়াছাড়ি করে, যারা এর সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, কারণ এটা তাদের তৈরি করা।
তৈরি করা না হলে এই আপনার এই বান কেন ভাঙবে? এবং এর জন্যে কি 50% টাকা, আর টাকা তো 50% বন্ধ করলে সমস্যার সমাধান হলো। যেখানে লক্ষ লক্ষ মানুষ আজকে বুভুক্ষ অবস্থায় আজকে 50% টাকা 50% টাকা আপনি বন্ধ করে আজকে কত ক্ষতি হয়ে গেছে, সেটা কি ক্ষতি করার কোনো, এই ক্ষতিটা কি আপনি দেখেন, এই অপূরণীয় ক্ষতি, এটা এই ক্ষতিটা সারা বাংলাদেশের মানুষের ভোগান্তি করতে হবে। এখন আমার হাবিব ভাইয়ের দলের অন্য নেতারা মানে আপনার কাজ দুইটা পাইছে, একটা হলো পত্রিকার সাক্ষাৎকার, আর এই যে মানে আপনার টিভি চ্যানেলগুলিতে বসে বসে বক্তব্য দেবে। কিন্তু ওনাদের মানে কেউ দেখেন এই হাওড়ের জন্য যায় না, আপনার নেত্রকোনা গেছে, কিন্তু তাতে কি হয়েছে? আপনাদের দলে কোটি কোটি আলা লোক আছে, আপনাদের নেতা নেত্রী কেন বলে না? যেমন আমার নেতা আমাকে আজকে বলছে, গতকালকে বলছে, হ্যাঁ আমাদের যারা এখানে ভারপ্রাপ্ত মহাসচিব এবং দেশের বাইরে আছে, আমাদের নেতা কাজ শুরু হয়েছে, তো আপনাদের তো কাজ শুরু হয়ে গেছে, আমাদের তো কাজ শুরু আমাদের ওই এলাকার আমাদের ওই এলাকার লোকজন, আমাদের যারা জাতীয় পার্টি করে তারা অলরেডি কাজ শুরু করছে। এখানে আমার একটা কথা আছে শাহেদ ভাই, আমার কথা হলো আপনারা টেবিলে বসে বসে টেলিভিশনের সামনে বসে, এখানে আমার একটা কথা আছে যে এই অ্যামং অফ দিস পার্টি, আপনি পলিটিক্যাল পার্টি বাদ দিয়ে যারা আমরা ব্যক্তি, আমরা যারা সুশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি, আমরা যারা ব্যবসায়ী বলে নিজেদেরকে দাবি করি, আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে। আমরা এফবিসিসিআই বলেন, আপনি বলেন, এই নেতারা বিসিসিআই, এই নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যাওয়ার জন্য ফেসবুকে দেয়, কি বলে আপনার সেলফি দেয়, অথচ তারা আজকে কোথায়? কেন তারা আজকে যাচ্ছে না সেই ত্রাণ এলাকায়? তারা সুবিধা নিয়ে আসে, কিন্তু অথচ তারা এইসব জায়গায় যাবে না। এটা তো হইতে পারে না। একটাই যে আজকে কালকে দেখেন সুজন মিষ্টি মিষ্টি কথা গোল্লা কথা বলে যায়, আজকে বাম যারা ওই যে আনু মোহাম্মদ কি আছে, কই এখন তো ওই মানব বন্ধন করার তো দরকার নেই, চলে যায় না বাবা, তোরা এত দেশপ্রেমিক সুজনালারা অমুক দুর্নীতি করছে, আরে বাবা বসে থাকো কেন? এয়ার কন্ডিশন রুমের থেকে বেরোয় আসে আবার এয়ার কন্ডিশন রুমের ওই সাংবাদিক সম্মেলন, সবচেয়ে হ্যাঁ, তারপরে কি দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমি একটা কথা বলি, সেলফি যায় সেই ব্যবসায়ী কোথায়? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা পত্র পত্রিকায় দেখি যে বাংলাদেশে নাকি ধনীর তালিকায় 2-3 জন লোক আছে। কোথায় সে ধনীরা? কেন আজকে তারা পাশে গিয়ে দাঁড়াচ্ছে না? সেই তো আমার কথা হলো, এখন হওয়া উচিত যেটা, এত বড় দুর্যোগের মধ্যে এফবিসিসিআই নির্বাচন হচ্ছে, আমার মনে হয়, যেটা মনে করি যে এই যে এফবিসিসিআই নির্বাচনে যে কোটি কোটি টাকা খরচ হবে, এই ইলেকশনটা বন্ধ করে দিয়া আপনার হাওড়ের পাঠায় দেয়। আরেকটা কথা আছে আমার, আজকে আমার বাংলাদেশের যিনি নোবেল বিজয়ী, গ্রামীণ অর্থনীতিতে যিনি নোবেল বিজয়ী হয়েছেন, কোথায় সেই নোবেল বিজয়ী? কোথায় তার গ্রামীণ ব্যাংক দিয়ে কোথায় গেলেন না কেন? তিনি হিলারি ক্লিনটনের ফাউন্ডেশনে গিয়ে উনি টাকা দিতে পারলেন, অথচ বন্যা দুর্গতদের পাশে গিয়ে উনি দাঁড়ান, ওনার ছবিও দেখা যাচ্ছে না। দেখেন গিয়ে যান স্পেন, প্যারিস গিয়ে উনি ওই গিয়ে বলে আপনার এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি ব্যস্ত হয়ে গেছে, অথচ উনি আমার বাংলাদেশের নোবেল বিজয়ী, গ্রামীণ অর্থনীতিতে নোবেল বিজয়ী। ধরেন সে তো পলিটিক্স করতেছে না, সে তো ধরেন আমি তাকে নিয়ে বিতর্ক করবো। আমরা যারা রাজনীতি, কেন বিতর্ক করবো না? আমরা যারা রাজনীতি করি, আমরা যারা পলিটিক্স করি এই দেশে, তাদের উচিত কি? নোবেল বিজয়ী যা ঠিক আছে, উনি যেটা করতেছেন, ওনার টাকা পয়সা আছে, গ্রামীণ ব্যাংক আছে, উনি আসে নাই, নিঃসন্দেহে নিন্দনীয়। আমি নিঃসন্দেহে আমরা বলবো এটা নিন্দনীয়। কিন্তু আমরা যারা আজকে কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতেছি, আমরা যারা আজকে কোটি কোটি টাকা ব্যবসা করতেছি, আমরা এখানে বসে আছি, তারা কি করছে? আসলে আমরা আমাদের চারটে এমপি আছে, এখানে একটা কথা, আপনার কাছে একটা কথা আছে ভাই, আমি একটু কথা বলছি, আমি একটা বিরতি নিয়ে আসি। দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আর আপনাদের পাঠানো কয়েকটি কমেন্টস আমাদের হাতে এসে পৌঁছেছে, সেগুলো পড়ার চেষ্টা করছি। মোহাম্মদ ইয়ামিন লিখেছেন যে এখানে যদি মারাত্মক কোনো পদার্থ না থাকে তাহলে কিভাবে ধান পচে গেল, হাঁস মরে গেল, ফিশ মরে গেল? আচ্ছা, সাহাব বলেছেন যে হোয়াট অ্যাকশন টু বি টেকেন ফর
negligence that must be specified and assuring punishment also for such committee without fail. হাসান বলেছেন যে আপনাদেরকে ধন্যবাদ যে দেশে সঠিকভাবে কথা বলার অধিকার সংরক্ষণ কি করা হয়েছে। আমরা কয়েকটি কমেন্টস পেলাম। আমি যেটি জানতে চাই যে জনাব শাহেদ একটি কথা বলেছেন যে অনুষ্ঠানের শুরুতে যে এই এলাকাকে যে বিভিন্নভাবে দুর্গত এলাকা বা দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করার যে দাবি উঠেছে বিভিন্ন জায়গা থেকে, জনাব শাহেদ বললেন যে সেটি আইনে কাভার করে না এবং সে কারণে এটি আসলে করার কোনো যৌক্তিকতা নেই। আপনি কি মনে করেন জনাব টেপা? আমি মনে করি দেশটা, এই মানুষগুলি তো আমাদের, আইন দিয়ে তো বিচার করা যাবে না। আপনি আইন করতে যাবেন, কোরআন করবেন, মানুষজন মারা যাবে, তো আইন হতে পারে। এটা ইট ইজ ম্যাটার অফ অন আওয়ার। আপনি ক্যাবিনেট মিটিংয়ে যদি এতই আইনের ভয় দেখেন তাহলে ক্যাবিনেট মিটিংয়ে এটি ডিসিশন নিয়ে করে ফেলান। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনার তখন কত ছিলেন, কেমন ছিলেন জানি না, যখন 84 বন্যায় আপনি মনে জানেন, সবাই জানেন যে তখন আমার দলের নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আপনার ওই জাপানি বোট নিয়ে আসছিল প্লেনে করে, এত বড় বোট প্লেনে করে নিয়ে আসছিল, তারপরে সেজন্য তার মামলা খেতে হয়েছে, যেহেতু প্লেনে একদিনে নিয়ে এসে এখন আনবে হলো জাহাজে আনতে গেলে লাগে হলো 3 মাস। আমার মানুষ মরিয়া বুত হয়ে পচিয়া গন্ধ হয়ে নদী সাগরে মাছ খেয়ে ফেলবে। হ্যাঁ, কিন্তু এরশাদ সাহেব কী করলেন, তার নিজের বলিষ্ঠতার জন্য উনি প্লেনে বোট নিয়ে আসছেন, এই জন্য তার বোটের মামলা হয়েছে, খালাসও হয়ে গেছে। সত্য সবসময় সত্য থাকে। আমার পরিষ্কার কথা, এই খসড়াবান্ধা আইন আর টাইপ করা আইন দেয়া দেশের মানুষকে বাঁচানো যাবে না। প্রয়োজন হলে আইন পরে করেন, আগে মানুষ বাঁচান। মানুষ বাঁচাতে হবে, দেশের সম্পদ বাঁচাতে হবে, আমাদের বাঁচাতে হবে, আমাদের নাতি পুত্রী, আমাদের বংশ। আপনি কি মনে করেন যে এই ঘটনা, এই যে দুর্গন্ধ, এই যে পচা, এই যে গরু মরা, ছাগল মরা, এসব এটা কোথায় না, এটা ঢাকায় আসবে না, এটা পাবনা যাবে না, এটা কুমিল্লা যাবে না, এটা নোয়াখালী যাবে না, এটা তো সারা এই যে পাখির যে মাংসগুলি খেয়ে খেয়ে উড়ে উড়ে সব জায়গায় চলে যাবে, আর এই পানির বাতা ইয়েগুলি আপনার চলে আসবে, এটা কোথাও যাবে না। এই মরণ ব্যাধি বলবো আমি এটাকে বাঁচাতে হলে, এর থেকে মুক্তি পাইতে হলে আমাদের সমস্ত দল মত নির্বিশেষে, সুশীল সমাজের থেকে আমরা যারা মনে করি যে তথাকথিত সুশীল সমাজ, তারপরে সাংবাদিক থেকে আরম্ভ করে সমস্ত লোককে একই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। পাশাপাশি এই সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়, কিন্তু আসলে আমরা এই পর্যন্ত দেখিনি। হ্যাঁ, কিন্তু আমরা দেখিনি বলেই তো ঘটনা ঘটছে। আপনি দেখেন, এই কিছুদিন আগে বাঁশ দিয়া ছাদ ঢালাই দিছে, কি হয়েছে? কিছু হয়েছে? বাঁশ দিয়ে আপনার ওই যে সাতক্ষীরা না কোন জায়গা জানো, অনেক জায়গায় বাঁশ দিয়ে, রডের জায়গায় বাঁশ দিয়ে আপনার ছাদ ঢালাই দিছে, বাঁশ দিয়ে রাস্তা বানাইছে যেখানে কংক্রিট আর আপনার রড দেওয়ার কথা ছিল। তখন যদি এত আইন আমরা করতে পারি, তো এই যে মানে দেশের জাতির ক্ষতি যারা করতেছে তাদের জন্য আপনার একটা আইন করা যায় না যে এই ধরনের কাজ যারা করবে তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থায় ক্রাইম বন্ধ হয়ে যাবে। যেমন আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের সরকারের আমলে তখন অ্যাসিড নিক্ষেপ হতো, প্রচুর অ্যাসিড নিক্ষেপ, প্রত্যেক দিনই 10-12টা সারা বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ হতো, মেয়েদের উপরে ছেলেরা অ্যাসিড নিক্ষেপ হতো। তখন আমাদের তখনকার জাতীয় পার্টি, এখনকার জাতীয় পার্টির প্রেসিডেন্ট, তখন রাষ্ট্রপতি ছিলেন, উনি একটা আইন করলেন যে অ্যাসিড নিক্ষেপ করার সাথে সাথেই তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং এর মৃত্যুদণ্ডে যে মানে ইয়েটা হলো, ফার্স্ট যে মানে যাকে মৃত্যুদণ্ড দিল সে হচ্ছে আমার গ্রামের, আমার পাশের বাড়ির এক ছেলে, এক ড্রাইভার, তার নাম মোয়াজ্জেম সাহেব, মোয়াজ্জেম। এরপরে কিন্তু আর অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে গেল। আইনের প্রয়োগ যদি থাকে তাহলে কোনো ক্রাইম, আমি আপনার কাছে পরে আসবো, কোনো ক্রাইম থাকে না, আইনের প্রয়োগ বলেছিলেন যে জনাব শাহেদ। দেখুন, আমি একটি কথা বলি, দেখেন আমাদের দলে যিনি জেনারেল সেক্রেটারি, উনি মাঝখানে কিছুদিন কয়েকটি কথা বলে বিতর্কের সৃষ্টি করলেন। উনি এই কাওয়া বলেন, হাইব্রিড বলেন, মুরগি বলেন, এরকম কতগুলো কথা বলে উনি বিতর্কের সৃষ্টি করলেন। ওনার মতন নেতার কাছ থেকে হয়তো ভাই এই ধরনের কথা আমরা প্রত্যাশা করি না।
কারণ আমি এই আওয়ামী লীগ সম্পর্কে আমার যে বয়স এবং আওয়ামী লীগের যে ঐতিহ্যবাহী ইতিহাস, এই আমি দুইটি মানে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী এবং কারাগারের রচনা বছর এই দুটি বই পড়ে আমরা অনেক কিছু শিখেছি। সেই প্রেক্ষিতে ওবায়দুল কাদের সাহেবের এই কথাগুলো বলাটা সাজে না, বা উনি বলাটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে আমার ঠিক মনে নেই, এবং উনি পরবর্তীতে মিডিয়াকে বলেছেন যে আমি এই ধরনের কথাবার্তা আর বলবো না। কিন্তু এই কথার পিছনে আমার কিছু ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? সে ব্যাখ্যাটা হচ্ছে যে আজকে আমাদের যারা এই আমলা, এরা হচ্ছে গিরগিটি। কিরকম গিরগিটি? এরা রং বদলায় ফেলছে, ঠিক আছে? এরা বিএনপির সময় বিএনপির রং নিছে, আজকে আবার অনেকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের রং নিছে। এই রং যদি না নিত তাহলে আজকে যেখানে মন্ত্রী প্রেজেন্ট, সচিব মহোদয় গিয়ে এরকম ধরনের কথা বলতো। এইগুলা ঠিক না, এইগুলো হচ্ছে হাইব্রিড, এইগুলো হচ্ছে হাইব্রিড। আজকে আমরা অনেক সময় দেখি অনেক ব্যবসায়ীরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক বড় বড় কথা বলেন, আজকে তাদের কোনো অংশগ্রহণ পার্টিসিপেশন আমরা এখানে পাচ্ছি না। এদেরকে কি বলবেন? এরা হচ্ছে কাওয়া। আমি ওবায়দুল কাদের সাহেবের ভাষাই বলতেছি। এই ধরনের লোকজন আপনার তো সব জায়গায় ঢুকে গেছে। ফার্মের মুরগি, ফার্মের মুরগি, এটারও তো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ব্যাখ্যা আছে। আমার কাছে কথা হচ্ছে যে আইন দিয়ে যে সবকিছু আপনি সবসময় সমাধান করতে পারবেন তার কোনো কথা নেই। স্টেট অফ এমার্জেন্সি বলে একটা কথা আছে। বাংলাদেশে যখন একটি দুর্যোগ চলে আসছে, এই দুর্যোগ মোকাবেলার দায়িত্ব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একার না। বাংলাদেশ আওয়ামী লীগের একার না। এই দুর্যোগ আমি এটা দ্বিমত করতেছি। আওয়ামী লীগের কথা না, আপনি বলেন সরকারের কথা। আমি সরকারের কথা আসতেছি। বাংলাদেশ আওয়ামী লীগের একার না, বাংলাদেশ সরকারের একার না। কেননা কারণ কথা হচ্ছে এই দুর্যোগটা আমাদের সবার। আমরা কাদের জন্য রাজনীতি করি? আমরা জনগণের জন্য রাজনীতি করি। আর যদি আমরা জনগণের জন্য যদি রাজনীতি করে থাকি তাহলে আমাদেরকে সবাইকে এই প্ল্যাটফর্মে অন্ততপক্ষে দাঁড়াতে হবে, যে এদের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। নাহলে আমরা যদি ভবিষ্যতে এর থেকে আরো বড় বড় ডিজাস্টার আসবে। দেখেন আজকে কোনোদিন আপনি বলেছেন, আপনি শুনেছেন যে এই সময় এই ধরনের বন্যা হয়েছে? আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে কখনো? এটা হয়েছে আস্তে আস্তে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, পাকিস্তানের আমলেও হয় নাই, হয়নি। এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এই ক্লাইমেট চেঞ্জে ভবিষ্যতে আমাদেরকে আরো কত ডিজাস্টার ফেস করতে হবে উই ডোন্ট নো। বাংলাদেশে আমরা ভূমিকম্প দেখেছি, আমরা অনেক জায়গায় ভূমিকম্প দেখেছি। বাংলাদেশের যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয়, হোয়াট ইজ আওয়ার মেজর অফ প্রিকয়েশন? উই ডোন্ট হ্যাভ এনি মেজর অফ প্রিকয়েশন। আমাদের কোনো মেজর এন্ড প্রিকয়েশন নাই। আমরা একটা সামান্য জিহাদ যে পড়ে গিয়েছিল কূপের ভিতরে, তাকেই আমরা তুলতে পারি নাই। সেখানে আমাদের ব্যর্থতা হয়েছে। আপনি ঢাকা শহরে যান, ঢাকা শহরে দেখেন এত জলাবদ্ধতা। আপনি হাওয়ার বাদ দেন না, ঢাকা শহরে যান, ঢাকা শহরে এত জলাবদ্ধতা। আজকে আমি দেখলাম মেয়র সাইদ খোকন সাহেব তিনি বক্তব্যে বলছিলেন যে এই ওয়াসা তাদের দুর্নীতির কথা বলছিলেন, ঠিক আছে? আরে ভাই, ওয়াসার চেয়ারম্যান তো জন্মই হয়েছে ওয়াসার চেয়ারম্যান হওয়ার জন্য। আজকে 11 বছর ধরে উনি আছেই। ওনার খালি 2 বছর পড়তে পড়তে উনি থাকে। ওনার ওই যে বললাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন হাইব্রিড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার খুঁটির জোরটা কোথায়? এই খুঁটির জোর কার যে কোথায় খুঁটির জোর এইটাই তো বলা মুশকিল। এখন উনি 11 বছর ধরে 11 না 12 বছর ধরে চেয়ারম্যানই থাকতেছে। খালি ওনার আমার খালি কথা একটাই, আমার কথা হচ্ছে যে রাজনীতি সবার আগে হচ্ছে জনগণ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো যারা রাজনৈতিক দলগুলো আছে সবাই কিন্তু জনগণের জন্য রাজনীতি করে। আমরা যদি জনগণের স্বার্থ না দেখি, এদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা যদি এই ধরনের কাজগুলোতে অংশগ্রহণ না করি তাহলে এই রাজনীতির কোনো মানে হয় না। আরেকটি বিষয় আজকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো উদ্যোগ নেন। আমরা দেখেছি 10 টাকা দামের চাল খাওয়ান, পরবর্তীতে কি দেখছি? এই চাল নিয়েও আমরা দেখছি ভাগাভাগি দেখছি। আজকে এই যে 1000 টাকা আর 30 কেজি চাল, আমার সংশয় আছে এটা প্রকৃতপক্ষে প্রকৃত যারা এফেক্টেড তারা পায় কিনা।
না পাওয়ার সম্ভাবনা। জনাব হাবিব, আমি যেহেতু ওই যে ক্ষতিগ্রস্ত যে টাকা এবং ওটার পরিমাণের কথা বলা হয়েছে, জনাব শাহেদ একজন আওয়ামী লীগ নেতা হয়ে তিনি কিন্তু সংশয় প্রকাশ করলেন। তো 3,30,000 পরিবারের একটি তালিকা করা হয়েছে। তবে সুলতানা কামাল আজকে একটি কথা বলেছেন যে সেখানে অন্তত 24 লাখ পরিবার যারা সবাই ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত, সবাইকে উপরে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। আপনার বক্তব্য কি? না, আমার প্রথম বক্তব্য হলো যে 24 লাখ পরিবার না 24 লক্ষ জনগণ। জনগণ 24 লক্ষ, পরিবার 24 লক্ষ না। আর 3,30,000 যে ক্ষতিগ্রস্ত নাম তালিকা করেছে এটা সঠিক মতোই করেছে, একে নির্ভুল। তার আওয়ামী লীগের বর্তমান যে সাপোর্ট, জনগণ আওয়ামী লীগকে যে যত শতাংশ মানুষ সাপোর্ট করে তাতে 3,30,000 হওয়ার কথা। এখান থেকে পরিবার থেকে 15 লক্ষ, 15 লক্ষ তো হবে না, এখন 24 লক্ষ লোক হলে 15 লক্ষ পরিবার হন, সে ধরেন 10 লক্ষ বা 12 লক্ষ, তাহলে 3,30,000 এটা আওয়ামী লীগ কিছু জাতীয় পার্টি। আর এর বাইরে বিশাল জনগোষ্ঠী যে আছে বিএনপি, তাদের নাম তো আর এই ক্ষতিগ্রস্ত আসবে না। কেন আসবে না? যে এর ভিতরে রাজনীতি দেখছেন? অবশ্য, যেমন ধরেন এটা কত বড় মানে এটা কত বড় অবিচার, অন্যায়, অমানবিক। এই যে 10 টাকা চাউল দেওয়ার জন্য যে নাম, যাদের নাম তালিকা করা হয়েছিল, আমি একেবারে আপনাকে নির্দ্বিধায় বলতে পারি এর ভিতরে 5%ও মনে হয় গরিব মানুষ। বিএনপি তো আছে, আওয়ামী লীগও আছে। আওয়ামী লীগের বাইরে আপনারা কিন্তু বলতেন যে 10 টাকা কেজি চাল মুখে বলে কিন্তু খাওয়ায় না। না, সেটা তো না, খাওয়াচ্ছে তো আওয়ামী লীগের লোকদেরকে। সেখানে তো আওয়ামী লীগের লোকেরা সব পাচ্ছে না, এটা কত লুটপাট হচ্ছে। শত শতকে ধরে জেলে পাঠিয়েছে, অনেক ডিলারকে জেলে পাঠিয়েছে, ডিলারশিপ ক্যান্সেল হয়েছে। এখানেও স্বচ্ছতা বজায় রাখতে পারে নাই। তাই যে শাহেদ সাহেব যে কথা বললেন যে 500 টাকার কাছে 1000 টাকা সরকার করতে চেয়েছে, এগুলো সঠিক পাবে কিনা, এটা পাবে না এই কারণে যে একেবারে সলিড নিজের কর্মীদেরকে 10 টাকা কেজি ধরে চাউল খাওয়ানোর জন্য যে তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকা বিএনপি বা অন্য কোনো দল করে, টোটালি আওয়ামী লীগের ওই এলাকার আওয়ামী লীগের নেতা, ওই এলাকায় আওয়ামী লীগের যদি কোনো নির্বাচন প্রতিনিধি তারাই করেছে। বিএনপি যদি কোনো প্রতিনিধি থেকে থাকে, তাদের তালিকাটা ছিল না, একদম পিওর আওয়ামী লীগের। সেই তালিকা মোতাবেকই সঠিক মতো সেই চাউলগুলি তাদের হাতে পৌঁছল না, বিক্রি করে খেলো বা লুটপাট। আমার একটা প্রশ্ন, আপনার সঙ্গে কোনো কথা বললেন, আমি খালি শুনছি আপনাদের দুজনের কথা। তারপর যে জিনিসটা যে সেই জন্য উনি সংসার প্রকাশ করে। আর আমার আগের কথা দিয়ে আমি অন্যদিকে আসতে, সেটা হলো এই যে মাহবুবুল হক হানিফ, আমি বলছি আমি বলবো মাহবুবুল হক হানিফের উচিত এটা ক্ষমা চাওয়া। তার বিএনপিতে অনেক অনেক ভালো শিক্ষিত, উচ্চশিক্ষিত লোকজন আছে যাদের ধারে কাছে যাওয়ার মতো মানে জ্ঞান, গরিমা, শিক্ষার দিকে হানিফের নাই। মাহবুবুল হক হানিফ বলতে পারেন, ব্যক্তিগত হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বলতে পারেন, ব্যক্তিগত একজনের বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু বিএনপির মতো একটা দলকে উনি প্রতিবন্ধী বলবেন। আর তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে হবে যে এটা সঠিক হয়নি, এটা ঠিক না, বরঞ্চ যদি দেখে প্রতিবাদ যে করে, আমি মনে করি সেও জাতির কাছে ঘৃণিত হবে। কারণ একটা বিএনপির মতো একটা দল, যে দলটা 3-4 বার দেশ শাসন করেছে, সেই দলটাকে প্রতিবন্ধী বলার যোগ্যতা বা ক্ষমতা বা অধিকার কিন্তু জাতি তাকে দেয়নি, বিএনপি তাকে দেয়নি, আওয়ামী লীগও দিয়েছে কিনা 7 বার আওয়ামী লীগকে ভাবতে হবে। আমার কথা আমি বলি, আজকে যে দুইজন যে আলোচনাটা করলো, এই আলোচনার সারবস্তু আজকে বিএনপি ওখানে গেল কি গেল না, অন্য দল গেল কি গেল না, সেটা প্রশ্ন তো আছেই। পাশাপাশি আজকে পেপার পত্রিকা জনগণের মতামতের ভিত্তিতে যে জিনিসটা আমাদের সামনে এসেছে প্রতীয়মান হয়েছে, সেটি এই যদি এই বাঁধটি সঠিক মতো নির্মাণ করা হতো, সঠিক সময়ে যদি ওয়ার্ক অর্ডার দেওয়া হতো, তাহলে সেই সময়ের ভিতরে তারা বাঁধটা যদি সেই স্টেজে, সেই লেভেল পর্যন্ত তারা করতে পারত। এবং এখানে পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এবং এখানে যারা ঠিকাদার, আমার শেষ করে দেন, সেটা হলে তো ভালো। আমি বলি যে এই যে ঠিকাদার, এই সমস্ত ঠিকাদার এবং এই কাজ পাওয়ার সাথে কাজ যারা পেয়েছে বা নামে যদি আলোচনা হয়েছে, না আলোচনা হয়নি, এবং এই সমস্ত কাজ কিন্তু একেবারে আমি নির্দ্বিধায় বলবো, এখানে আওয়ামী লীগের নেতাদের, এমপিদের, মন্ত্রীদের, ওই এলাকা যারা কর্মী বাহিনী বা ঠিকাদার, তাদের বাইরে অন্য কোনো দল, বিএনপির মতো দল যারা করে, তারা ওই ঠিকাদারের কাজ পায় নাই। এবং এখানে লুটপাট হওয়ার কারণে এবং ঠিকাদারদের মুখ থেকেও আসছে যেখানে আমাদের অনেক পার্সেন্ট টাকা দিতে হয়েছে বিভিন্ন পর্যায়ে, যে কারণে তারা সঠিক মতো কাজটা করতে পারে নাই। কিন্তু তার তো বিচার করার সময় আছে, কিন্তু এখন তো এই বিষয় নিয়ে আলোচনা করার সময় নয়। না, তার জন্য আপনি দায়ী বলুন বিএনপি, দায়ী গেল না ব্যবসায়ী, এর জন্য দায়িত্ব সরকার। আজকে 8 বছর ধরে তারা একটানা ক্ষমতা আছে, এই গেল।
এখন বাঁচানোর যে কথাটা বলছে সেটা আমরা বারবার বলছি, আমাদের বিএনপি চেয়ারপারসন বলেছেন আমাদের টিম রেডি হয়েছে, আমাদের টিম গিয়েছে এর আগে, এবং লোকালি যে যেখানে যেভাবে পারছে বিএনপিকে পুরোপুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আপনি আসতে পারেন যে এই যে অকাল বন্যাটা হলো, যেখানে কথা হচ্ছে আইনের কথা বলা হচ্ছে, আপনি বাংলাদেশে তো বহুবার বন্যা হয়েছে, আমি প্রস্তুত আছি আষাঢ় মাসে বন্যা আসবে, সেই বন্যা আমার সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে, আমি আহ্বান করবো না, কারণ আমি জানি আষাঢ় মাসে আমার এলাকায় যে বন্যা, আমি নিচু এলাকা বন্যা হবেই। আর এই বন্যাটা অসময়, এমন অসময় যে আর যদি 15 দিন পরে বন্যাটা আসতো, এই বাঁধগুলো যদি আর একটু উঁচু করে করা হতো, আরো সময় মতো যদি ওয়ার্কটা দেওয়া হতো, তাহলে এই বাঁধ ভাঙার বা বাঁধ উপচে পানি আসার আগে ধানগুলি কেটে ফেলতে পারতো। এবং এর জন্য দায়ী সরকার এবং সরকারের লোকজন, এবং তাদের বিচার করতে হবে। এবং সেই বিচারে দায়ী ব্যক্তিদের ব্যাপারে কিন্তু সরকারের না না বিচার বললে মুখে বললে হবে না, বিচার করতে হবে, সেটা তো হবে, বিচার করতে হবে। আর তাদেরকে বাঁচানোর জন্য আমি যে কথা বলি সেটা এখন যেখানে যেভাবে প্রয়োজন সেইভাবে আমরা বন্যার আমরা আক্রান্ত হই, কিন্তু বন্যাতে কিন্তু মাছ মরে, বন্যা আসলে আরো মাছের সংখ্যা বাড়ে, এটা অভূতপূর্ব একটা ঘটনা। আমি সেই প্রশ্ন আসবো, যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে ইউরেনিয়ামের কারণে, আমি সেটা বলতে যে কোনো একটা কারণ, আমি বিএনপির পক্ষ থেকে আমি সেটা বলা হয়েছে যে ভারতের মেঘালয় থেকে সেই ইউরেনিয়াম থেকে বর্জ্য এসেছে, ভারতের পক্ষ থেকে ইউরেনিয়াম আসছে কিনা আমি যেহেতু সায়েন্টিস্ট না, আমি বলতে পারবো না। আমি আমার বক্তব্য আমি যেটা বলি সেটা হলো এই যে ভারতের সাথে আমাদের যে 54টা নদী যে সমস্যা আছে, এই তো কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেন সেখানে, তিস্তা পানির কথা যখন বলা হলো, মমতা দিদি বললেন আমার তিস্তাতে জল নেই, আমি পানি দেবো কোথা থেকে। উনি বললেন ছোট আরেকটা বিরতির পরে। আচ্ছা, তার জ্ঞান দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকবেন। দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদেরকে কমেন্টস করেছেন সাহাব, আবারও কমেন্টস করেছেন, আমাদের সময় স্বল্পতার কারণে যেহেতু আপনার কমেন্টস একটি পড়েছে আরেকটি পড়লাম না। সোহান বলেছেন যে হাওড়ের ঘটনার জন্য সরকার কোনোভাবেই কি দায় এড়াতে পারে, জনাব সাহেব বলবেন। জি জনাব সাহেব, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আমি এখানে একটি কথা বলি, আমরা এই প্রশ্নের সাথে আমি একটু যোগ করতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে ইউরেনিয়ামের যে দাবি করা হয়েছে, সেই দাবিকে আপনি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করেন? দেখেন, আমি দীর্ঘক্ষণ ধরে হাবিব ভাইয়ের আমরা বক্তব্য শুনেছি। হাবিব ভাই এই প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা রাজনীতি খুঁজে, এটা হচ্ছে বিএনপির একটা চরিত্র, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে যে এই যে ইউরেনিয়ামের কথা বলা হচ্ছে, দেখেন এইখানে একটা বিষক্রিয়া হয়েছে, বিষক্রিয়া হওয়ার পরে মাছ মারা গিয়েছে, সেটাও একটা বিষক্রিয়া হয়েছে, সেই বিষক্রিয়াতে কিছু ইফেক্টেড হয়েছে, এই ব্যাপারটা কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সেখানে এখন ইউরেনিয়াম আছে কি নাই সেটা তো বিজ্ঞানীরা বলতে পারবে, আমি তো আর বিজ্ঞানী না। তবে আমি খালি চোখে যেটা বুঝি, একদম সাদা চোখে যেটা বুঝি, যে এটিকে নিয়ে রাজনীতি করার কোনো অর্থ হয় না। আমি আবারও বলবো, আজকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে সরকারের যেরকম দায়িত্ব রয়েছে, ওনারা রাজপথের বিরোধী দল তাদেরও দায়িত্ব রয়েছে, জাতীয় পার্টির দায়িত্ব রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে, এবং সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে। কারণ এই জায়গা থেকে আমাদের উচিত কেউ দায় এড়াতে পারবে না। আর এখানে আমার আরেকটি কথা আছে যে আজকে যিনি এই সরকারের মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, উনারা 50% বাদের জন্য টাকা কেটে রাখতে পারলেন, আর আজকে যে এই যে বিশাল ক্ষতি হলো, এই ক্ষতির দায়ভার কে নিবে? তাই আমি একটি কথা আমি বলতে চাই, একদম সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমি হাবিব ভাইকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ, আসেন আমরা এই প্রসঙ্গে রাজনীতি বিতর্ক বাদ দিয়ে আমরা আসেন এদের পাশে গিয়ে দাঁড়াই। এখানে রাজনীতি বিতর্ক তো আমি যাচ্ছি না, অপকর্ম করবেন আপনি, দায়ভার বহন করবো আমি, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করে সন্তান প্রসব করাবেন, সন্তান সম্ভব বানাবেন আপনি, আর এলাকার মানুষ তার জন্য দায়বদ্ধ হবে। বাস সময় মতো মেরামত করলেন না, 8 বছর ধরে আপনি ক্ষমতায় আছেন, হ্যাঁ, তার জন্য ফসল হানি হলো, আর দায়বদ্ধতা সবার হয়ে গেল। দায়বদ্ধতা শতভাগের ভিতরে শতভাগই সরকারের। হ্যাঁ, আমরা মানুষ হিসাবে অবশ্যই আমরা মানুষের পাশে দাঁড়াবো। আর সেই সাথে আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আগামী দিনে আমি কৃষি সম্প্রসারণ বিভাগকে আমি অনুরোধ করব, আমার ব্যক্তিগত আহ্বান, যেহেতু প্রকৃতি এখন অসময়ে যদি বন্যা চলে আসে, এই হাওড় অঞ্চলের জন্য যে ধানটা এবার তারা রোপণ করেছিল,
এর চেয়ে যদি আরো অল্প সময়ের ভিতরে ধানটা যদি সেখানে রোপণ করা হয় এবং সেই ধানটা যদি আরো কয়েকদিন আগে কাটানোর ব্যবস্থা মানে পাকানোর ব্যবস্থা যদি করা হয়, অনেক সময় তো মানে করে অনেক এরকম জাত কিন্তু এসেছে, সেটা করে আগামী দিনে যেন এই ধরনের পরিস্থিতিতে না পড়ি আমরা, তার জন্য। আর সর্বশেষ যে কথাটা বলবো, মমতা ব্যানার্জির শুকনার সময় আপনার তিস্তায় জল থাকবে না বলে উনি আমাদের পানি দিবেন না, এখন পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেবেন, এই দায়িত্ব ওনাদের নাই? আমার তিস্তাতে যখন প্রধানমন্ত্রী গেলেন ভারত সফরে, তিস্তা ভরে গেল, 2 কুল ছাপিয়ে পানি চলে আসলো, আমার কৃষকেরা সবজি যারা করেছিল সবজি ডুবে না, ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাজনীতি আপনারা করে আসছেন হয়ে গেল। এই গায়ে লাগে কেন? গায়ে লাগবে সারা জীবন তো এন্টি ইন্ডিয়ান রাজনীতি করে আসছেন আপনারা, আপনাদের গায়ে লাগে কেন? গায়ে লাগে কেন? আমি দেশের জন্য কথা বলবো, দেশের জন্য কথা বলবো, আর সবসময় সবাইকে বলবো বিএনপি জন্ম শুক্র 8 দিন হয়, বিএনপি জন্ম জাতীয় পার্টির আগেই হয়েছে। আমরা একদম শেষ পর্যন্ত যদি 1 মিনিটে যদি আপনি সমাপনী বক্তব্যটা দেন। 1 মিনিটই বলতেছি, রাজনীতিবিদদের আসলে করণীয়টা কি? জি, ওনাকে দুইজন হলো মানে আর কোনো কাজ তো না, একজনের আসে দোষারোপ করা। হাবিব ভাই কেন বলবেন না? হাবিব ভাই এটা মানে ছোট ক্ষেত্রে রাজনীতি করে আসছে, ছাত্রলীগ করে, বঙ্গবন্ধু রাজনীতি করে, এখন খালেদা জিয়া রাজনীতি করতেছে। ওনার মুখ দিয়ে আমি অন্তত পক্ষে এটা আশা করি না এইভাবে বলুক। আমি যেটা মনে করি যে কোনটা যে দল মত নির্বিশেষে, দল মত এখন দোষ তো করছেই আপনাদের, আমরা আপনার দোষ করি না, আমরা যখন সরকারে ছিলাম আমরা দোষ করি নাই, না আমরা তো পাশে দাঁড়াচ্ছি, আমরা না আমি দোষটা করছেন তো আপনি। আমরা 9 বছর ক্ষমতা ছিলাম, আমরা দোষ করি নাই, কিছু দোষ তো আমাদের করতে হয়েছে। কিছু না, আপনারা ছিলেন না, আপনাদের ক্ষমতা দখল করাটাই অন্যায় ছিল। আরে ভাই আপনারা ক্ষমতা দখল করছেন কিভাবে? আপনারা করতে কি আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের আশা কোথা থেকে? জিয়া রহমানের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল। না অর্পণ করা হয়েছিল, আর আপনাকে দলের পেছনে বলে জিয়া রহমান যদি ক্ষমতার পাদবরে না আসতেন, কর্নেল তাহের যদি ক্ষমতার পাদবরে থাকতেন, আজকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী কথা দূরের কথা, আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে পারতেন না। কর্নেল তাহের যদি সেদিন ক্ষমতার পাদবরে থাকতে পারতো, জিয়া রহমান যদি তার এমনই কাজ করছে যে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার জন্য একেবারে সেই পরিকল্পনা করে ফেলছে। এটা বাংলাদেশের মানুষ জানে। আওয়ামী লীগ হত্যা করছে এবং আওয়ামী লীগেরাই আমরা আলোচনা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আসলে কথা স্পষ্ট হয়েছে যে রাজনীতিবিদরা আসলে যা করণীয় সেটা কিন্তু আসলে করতে হবে, করছেন না। আমরা রাজনীতি করতেছি না, এই জায়গাটা কারণ জনগণের পাশে আমাদের মহাসচিব গেছে, আমরা যাচ্ছি। আমাদের স্টুডিওতে আসবার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, মধ্যযুগের বাংলা কবি চণ্ডীদাস একটি কথা বলে গিয়েছেন তার জীবনের উপলব্ধি থেকে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথাটি তিনি যতটা সহজে বলেছেন আর যতটা ছন্দ মিলিয়ে বলেছেন, তার চাইতে ধ্রুব সত্য এখন হাওড়বাসীর জন্য। নিশ্চয়ই যারা রাজনীতি করেন তারা নিশ্চয়ই এই কথাগুলো উপলব্ধি করবেন। কথাগুলো ছোট কিন্তু তার মানে অনেক বড়। দিন শেষে রাজনীতি আপনি যাদেরকে নিয়ে করবেন তাদের কথা আপনাকে মাথায় নিতেই হবে, নতুবা শেষ গোলটা জনগণই দিয়ে দেবে। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাওড়বাসীর পাশে থেকে এসএ টিভির সাথেই থাকবেন।